নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি নবনীতা দেবসেনের লেখা করুণা তোমার কোন পথ দিয়ে, এই অসাধারণ ভ্রমণ গ্রন্থটির সপ্তম পর্ব। আগের পর্বে শুনেছি লেখিকা একটুখানি পিঠে আরাম দিতে তাঁবুতে গিয়েছিলেন, কিন্তু তাঁবুতে থাকা তার হলো না। কি হলো তারপরে? বেরিয়েই ভয়ানক ধোঁয়া। এই ধোঁয়া আর খড় মিলিয়ে কেমন যেন গোয়াল গোয়াল একটা অনুষঙ্গ সত্যিই আছে। যাই বা কোথায়? এই তাঁবুর জঙ্গলে পথ চিনে ফেরাও তো সোজা নয়। একটু বেরিয়ে এদিকে ওদিকে চেয়ে দেখলুম যেখান দিয়ে ঢুকেছি সেখান দিয়ে দ্বিতীয় তাঁবু এইটে। সেটা লক্ষ্য করে নিয়ে সোজা উল্টো মুখে হাঁটতে থাকি। মনের ভেতরে সুর কেটে গেছে, মুখ বিস্বাদ। একা একা হাঁটতে ভালোই লাগছে। হাতে মালপত্র নেই। মোটামুটি একটা জায়গায় ফিরে আসবো জানি। আর সবচেয়ে বড় কথা, এটা কুম্ভনগর। খবর নিয়েছি পথচারীদের কাছে, সঙ্গমটা নাকি খুবই কাছে। যাই, দেখে আসি। কিন্তু তার আগেই দেখি পথের ধারে খোলা জায়গায় এক সাধুজির জ্বলন্ত ধূম ঘিরে গুটি কতক মানুষ গোল হয়ে আগুন পোহাচ্ছেন। তারা সন্ন্যাসী নন, দেহাতি যাত্রী। একজন মাত্র চেলা সাধু রয়েছেন সাধুজির। সেই ছোট্ট তাঁবুটা রীতিমতো গরম ছিল অতগুলি মানুষের শ্বাস প্রশ্বাসে। বেরিয়ে এসেই শীতের ঝাঁকুনি খেয়েছি। আগুন পোহানোর দৃশ্যটা পরম রমণীয় লাগলো। হঠাৎ কি মনে হলো, ধুনি ঘেঁষে বসে পড়লুম। উপস্থিত ব্যক্তিরা মুখ তুলে চাইলেন। একটু বুঝি অবাক। হয় পাগড়ি কম্বল, নয় গায়ে মাথায় কম্বল মুড়ি দেওয়া দেহাতি পাটি। গায়ে মাথায় শাল মুড়ি দেওয়া আমিও তাদের মধ্যে ঢুকে দিব্যি এক পাশে উবু হয়ে বসেছি। মাটিতে কম্বল বিছানো আছে। আহ, এখানে যদি একটু পিঠটা পেতে বিশ্রাম করা যেত, এই আগুনের ধারে কম্বলের ওপর। কম্বলে অবশ্য ছাড় পোকা থাকতে পারে, কিন্তু এখানে চিৎপাত হওয়া যাবে না, ওটা ভালো দেখাবে না। পিঠ যতই ক্লান্ত হোক, সাধুর সামনে বসে থাকাই ভদ্রতা। ধুনির আগুন পোহাতে নিশ্চয়ই মেয়েদেরও বাধা নেই। তবুও একটু যেন অস্বস্তি। কেন রে বাবা? এবারে টের পাই, গাঁজার ছিলিম হাতে হাতে ঘুরছে। সাধুজির প্রসাদ সবাই পাচ্ছেন। দেখে আমার মনে হলো, আমাকেও একটু দেয় যদি তো। দিক না, ক্ষতি কি? বাড়ি গিয়ে বুক ফুলিয়ে মেয়েদের কাছে গল্প করতে পারতুম, সাধুর আখড়ায় বসে গাঁজা খেয়েছি জানিস। কিন্তু ও মা, এ কি? উইমেন্স ইয়ারের কথা কি সাধুরা কেউ শোনেনি? হায় হায়, ছিলিম আমার সামনে দিয়ে পাশ হয়ে গেল যে। একবার নয়, বারংবার, প্রত্যেকবার। আমার ব্যাকুল মুঠোতে মোটেই এলোই না। সে কেবল পালিয়ে বেড়ায়, মুষ্টি এড়ায়। এত কাছে এসেও ধরা দিল না। পোড়া কপাল ছাড়া আর কি? ধুতি পরা মধ্যবয়সী পাঞ্জাবি সাধুজি তার শিষ্যকে কি সব বলছেন। শিষ্য একটা ছোট পেতলের ডেকচি করে দুধ এনে ধুনিতে চড়ালে। ও, গাঁজা হলো। এবার বোধহয় আফিং টাফিং হবে। শুনেছি আফিমের সঙ্গে লোকে খুব দুধ খায়। তা আফিমই বা মন্দ কি? দেখা যাক। আফিমটা হয়তো আমাকেও দেবে। বিলেতে কয়েকবার সাহেবদের আড্ডায়, গাঁজার আড্ডায়, অর্থাৎ মারিহুয়ানার আখড়ায়, অর্থাৎ পট পার্টিতে গিয়েছি। একসময় ছাত্রমহলে
এবং লেখক মহলে ওই ব্যাপারটা বেশ চালু ছিল ওদেশে। গিয়েছি কৌতূহলের বশে, কিন্তু ভালো লাগেনি। পুরো ব্যাপারটার মধ্যে কেমন একটা নকলপনা আছে। বদ্ধ ঘরে গাঁজার ধোঁয়া জমে বাতাস ভারী হয়ে ওঠে, উৎকট গন্ধে দম আটকে আসে, না খেলেও নিঃশ্বাসে প্রবেশ করে নেশার ধোঁয়া। ঘরে জোর দমে হয় পপ রেকর্ডের ঝিনচ্যাক বাজনা, নয়তো সেতার, নয়তো হরি এদিকে ওদিকে স্টোনড সাহেব মেম গেজেলরা বসে শুয়ে ধ্যানস্থ, স্তব্ধ। অনেক সময়ে অন্ধকার ঘরে দেওয়ালে সাইকিডেলিক আলোর খেলা হতে দেখেছি। অন্য সময়ে ঘরে ম্লান বাতি জ্বলে, কখনো বা শুদ্ধ মোমের আলো, যাতে বাইরে থেকে দেখা না যায়। পর্দা টর্দা তাই ভালো করে টানা থাকে। অত আবরুর মূলে পুলিশ, গাঁজা বেআইনি, এই ধরনের ছাত্রদের আখড়ায় পুলিশ ভীতিটা সর্বদাই প্রবলভাবে কাজ করে। সেই নেশা সত্যি বলতে খুব সুখের নয়। সেই পরিবেশে বন্ধুকেও বন্ধু মনে হয় না। সেই পরিবেশে প্রত্যেককে ভয়ানক সঙ্গীহীন, ভয়ানক একলা লাগে। হোস্টেলের সেই সব পটপাটিতে যে টানতো না, সেই এলেবেলে হয়ে যেত। তখন আমার সমস্যা ছিল অন্য, নেশাটা কিভাবে এড়ানো যায়। সিগারেটটা গাঁজা সমেত যখন হাতে আসবে, না খেয়েই অন্যের হাতে চালান করে দিতুম। যে কোনো নেশাই দারুণ ভয় ছিল ছাত্র বয়সে। অথচ সোজা রিফিউজ করলে সবাই খেপাবে, তাতেও ভয়। অধ্যাপক হয়ে যখন পট পার্টিতে গিয়েছি, তখন মিষ্টি হেসে রিফিউজ করবার মতো স্বনির্ভরতা, আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। তোমরা ওসব ছেলে মানুষই করছো করো, আমার কাছে ও আর নতুন কি। এমন ধারা ভাবখানা করে অনেক ওপর থেকে করুণা ঘন দৃষ্টিপাত করতে শিখে গেছি ততদিনে। কিন্তু আজকে মধ্যরাতের প্রবল শীতে কুম্ভমেলার পুণ্যতীর্থে আমার বড়ই লোভ হতে লাগলো। কেননা এখনো পুরো ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে ব্যাপারটা পুরো আলাদা। না আছে এখানে আইন ভঙ্গ করার পুলিশ ভীতির অন্তর্টিপ্পণী, না আছে রেকর্ডের ঝমঝমানি, না সাইকিডেলিক আলোর অত্যাচার। খোলা বাতাসে গাঁজার দুর্গন্ধ অতি সীমিত। এখানে স্নায়ুর ছুটি আছে, ওদেশে স্নায়ুকে ছুটি দেবার জন্য এতই প্রবল তোড়জোড়। এই অবস্থায় স্নায়ুর যা অবস্থা, সে আর বলার নয়, সে আরো সঙ্গীন হয়ে ওঠে। এখানে এই জ্বলন্ত ধুনি, এই কম্বল জড়ানো দেহাতি স্নানার্থীরা, এই প্রায় নগ্ন শ্মশ্রুগুম্ফ সজ্জিত সাধুজি আর তার চেলার সঙ্গে মৌনী অমাবস্যার গঙ্গাদ্বীপে চমৎকার মানিয়ে যাচ্ছে গাঁজার ছিলিমটা। একবার হাতে যদি আসতো, আমিও আজ প্রসাদ পেয়ে দেখতুম, কিন্তু এলো না। নারী বলে স্পষ্টত আমার সঙ্গে ভিন্ন আচরণ করা হলো। ভারতীয় সংবিধান বিরোধী আচরণ, একেবারে ডিসক্রিমিনেশন। পেতলের ডেকচিতে দুধের মধ্যে এলাচ দারুচিনি দিয়ে চা চিনি ফোটানো হলো, এবং পেতলের গোল বাটি করে আমাকে চমৎকার ধোঁয়া ওঠা হালকা গোলাপি রঙের দারুচিনি দ্বীপের স্বপ্নসুরভিত এক বাটি স্বাদু পানীয় এনে এগিয়ে দিলেন চেলা নয়, সাধুজি স্বয়ং। লো বেটি, যারা সা চা তো পিলো। সাধুজি চা ধরে দাঁড়িয়ে আছেন, ব্যাগ থেকে রুমাল বের করার সময় নেই। শালটা দিয়েই জড়িয়ে উত্তপ্ত পেতলের বাটিটা দুহাতে ধরে নিল। আহ, গরম বাটি থেকে প্রীতিময় উত্তাপ এসে আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল। গাঁজার্থীরাও চা খান দেখা গেল, কিন্তু বাটি মাত্র 4টি।
আমাকে নিয়েই মেহমান ৫ জন, তাছাড়া গুরু শিষ্য। চা খেয়ে চা খেয়ে বাটি ফেরত দিলে তবেই অন্যরা চা পাবেন। আমি আবার গরম গরম কিছুই খেতে পারিনি। জুড়ানোর অপেক্ষা না করে উপায় নেই। পেতলের পাত্র তো সহজে জুড়োবে না। সাধুজি বেশি কথা বলেন না, তার মেহমানেরা একেবারেই না। ওই তাঁবু থেকে চলে এসে এই সাধুর আস্তানা একটা মস্ত রিলিফ। এখানে কোনো প্রশ্ন কিংবা অভিযোগ নেই, কোনো মান অভিমান কলহের ব্যাপার নেই। ঘড়িতে দেখলুম ১ ঘন্টা অনেকক্ষণ হয়ে গিয়েছে। সর্বনাশ! আমার নবলব্ধ গার্জেনরা যদি তাঁবুতে এসে আমাকে খুঁজে না পান! মালপত্রের বোঝা চাপিয়ে এসেছি ওদের দলের ওপরে। সেই যে ভারত সেবাশ্রমের ছাউনির নিচে চেয়ারে গোঁফওয়ালা দাদু বসে আছেন আমার মালপত্র আগলে। ছি ছি ছি! সাধুজিকে প্রণাম করে প্রণামী দেব কিনা বুঝতে পারলুম না। কাকেই বা দেব, কোথায় বা দেব? দিলে মেহমানির অপমান হবে না তো? থাক বাবা, কাজ নেই, ভালো করতে গিয়ে মন্দ না করে ফেলি। শুধু শুধুই প্রণাম করি। সাধুজি কি যে বললেন আশীর্বচন ঠিক বুঝতে পারি না। চালাকেও প্রণাম করতে হয় কিনা জানি না, নমস্কার ঠুকেই পলায়ন করি। মুখের মধ্যে বুকের মধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়া সুরভিত দুধ চায়ের উষ্ণ আরামেই সাধুজির আশীর্বাদ মাখানো। ওদের তাঁবুতে গিয়ে দেখি সবাই বেরিয়ে গেছেন, আর একজন আছেন পাহারাদার, আর সঙ্গে আছেন ঘুমন্ত বাচ্চা নিয়ে সেই বেচারি বাবা সিংহাসনে। সবাই মিলে স্নানে গেছেন, এমনকি ভোট কম্বলের রানী মায়েরাও। তাঁবু ফাঁকা, শুনশান। প্রশ্ন করে ফেলি, এখনই সবাই স্নানে গেলেন? আগে হ্যাঁ, ৯:৩০ থেকেই তো অমাবস্যা পড়ে গেছে। আস্তে আস্তে সবাইকে নাইয়ে নিতে হবে তো। আপনারা যাবেন না? আমরা কয়েকজন পরে নাইব, ২টোর পরে। এখন বুড়োদের পাঠিয়েছি আর মেয়ে ছেলেদের। এরা বেলাবেলি নিয়ে নিলেই ভালো। এই বেলা তেমন ভিড় হয়নি, এখনো পিছল হয়নি ঘাটের মাটি। ২টোর পরেই আসল মহাকুম্ভের লগ্নটা পড়ার কথা না? হ্যাঁ, তবে কি জানেন, অমাবস্যাটা পড়ে গেলেই হলো এক পক্ষে। আসল পুণ্যি তো মনে মনে। বলুন ঠিক কিনা? আসল কথা কি জানেন, এত সব বুড়ো বুড়িদের সঙ্গে এনেছি, তাদের দায়িত্ব তো আমাদেরই। অত ভিড়ের মধ্যে সামাল দেওয়া শক্ত হবে, তাই আগে ভাগে সেরে ফেলা আর কি। ভালো কথা, আগে ভাগে পুণ্য সেরে ফেলা হচ্ছে। যে মহালগ্নের জন্য এত কষ্ট করে আসা, তার আগেই অবশ্যই পুণ্য তো সত্যিই মনে মনে। তার জন্যে এই প্রয়াগে আসারও দরকার নেই। কুম্ভ স্নানও একেবারেই অপ্রয়োজনীয়। কথা বলতে বলতেই বন্ধুরা এসে পড়লেন। এক আশ্রয় ছেড়ে পথে বেরিয়ে পড়লুম অন্য আশ্রয়ের খোঁজে। এসেছিলাম একলা, কিন্তু মাত্র কয়েকটা মুহূর্ত ছাড়া সঙ্গীবিহীন সময় কাটেনি। তবু সবাই বলবে আমার সঙ্গে কেউ নেই। সঙ্গে ঈশ্বর আছেন, আছেন ঈশ্বর প্রেরিত সঙ্গীরা। এসব সম্ভাবনা তো ভাবিনি, কিছুই ভেবেচিন্তে আসিনি। শুধু মনে করেছিলুম চলে তো যাই, যাওয়াটাই খুব জরুরি, তারপর যা হয় একটা হবে। টুরিস্ট ব্যুরোতে যেতে পারিনি, কিন্তু তার বদলে এসেছি ঢের ঢের ভালো জায়গায়, আসল জায়গায়। আমি এসেছি তীর্থে, ট্যুরে তো নয়। এই তো ভারত তীর্থ, ১
কোটি লোকের সঙ্গে মিশে কবেই বা কি করতে পেরেছি আমি? এই ধুলোয় বসতে পাওয়াটুকুই আমার তীর্থবাস। গড়িয়াহাটেও তো কত ধুলোমাটি আছে, কিন্তু ধুলোয় শুয়ে পড়তে পারি কি আমি সেখানে? ধুলো অত সস্তা নয়, ধুলোয় বসতে পাওয়াও অত সস্তা নয়। পাগলা অজিত নারায়ণই কেবল সেটা পারে, তার জন্য ঢের মূল্য ধরে দিয়েছে সে। এই স্বয়ং মা ধরিত্রীর কোল, অতি মহার্ঘ শয্যা, ইচ্ছে করলেই ধুলোয় শয্যা পাতা যায় না। আমরা পারি না, আমরা মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বড্ডই মাঝারি মাপের। এখানে এই কুম্ভনগরের কল্যাণে কিছুটা ছড়িয়ে পড়বার ভাগ্য আমার হয়েছে, সহস্র যাত্রীর চরণ ধুলায় ধূসর হবার ভাগ্য। মুখ ফুটে বললে কথাটা এত বেয়ারা রকমের ন্যাকা ন্যাকা শোনায় যে বলা যায় না, কিন্তু বুকের ভেতরে যে কেবলই বেজে চলেছে সেটার গলাও তো টেপা যায় না। রবীন্দ্রনাথ যখন বলেন, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তালে মাটির পরে লুটিয়ে রব, আসন তালে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তালে। তখন দিব্যি স্বাভাবিক শোনায়, যেহেতু তিনি ঋষি কবি। কিন্তু আমি, ওটা নিজের ভাষায় বললেই শোনাবে বেতর, বেসুর, বানানো। তার চেয়ে তাঁর ভাষাতেই বলা ভালো। আমার মুখ মুখে তিনিই তো ভাষা জুগিয়ে দিয়ে গেছেন। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থামি। এখানে কিছু খেয়ে নেওয়া হবে, বলেন সঙ্গীরা। পুরি, তরকারি, মিঠাই বিক্রি হচ্ছে দোকানে। আমার হাতে চলে এলো শালপাতার তৈরি বাটি, তাতে এক গোছা পুরি, এক হাতা তরকারি, দুটো অমৃতি জিলিপি। মুখে খাদ্য তুলতেই লাল্লানের আর লতিফের কথা মনে পড়ে গেল। ওরা এতক্ষণে সেকেন্ড ট্রিপ দিয়ে নিশ্চয়ই পৌঁছে গেছে আবার ঝুঁসিতে। শার্দুল সিং রাতের খাবার পেয়েছেন তো? সকাল থেকে অভুক্ত ছিলেন একাহারী বৃদ্ধ। লালা গোঙাও ফিরে গিয়েছে এতক্ষণে তাদের সেই ছোট সাদা বাড়িতে। মালপত্র হাতে নেই, দৌড়ে দৌড়ে যেতে পারবে যদি না আবার কোনো শোভাযাত্রায় আটকে পড়ে। খিদে টিদেও পেয়েছে বোধহয় বেচারিদের। আবার কি কেউ বাতাসা জোগাবেন পথিমধ্যে ওই বালকদের? কি ভাবছেন, বাড়ির কথা? বাড়ি না, সত্যি তো বাড়ির কথা মনে পড়েনি। বাড়িতে এতক্ষণ গুরদীপের টেলিফোন পৌঁছে যাওয়ার কথা, নইলে মা কালকে পাবেন আমার পোস্ট কার্ড। যদি গুরদীপ তা ডাকে দেয়। এবার গুরদীপের 5 টাকা আমাকে কামড়াতে শুরু করলো। কোথায় পুরো পুজো দেব? পুজো দেয় কোথায় এখানে? আমি তো জানিও না এখানে এসব কি করে করে। একজন আমাকে 5 টাকা দিয়েছে তার নামে পুজো দিতে। কোথায় পুজো দিই বলুন তো? কুম্ভে লোকে পুজো দেয় না, স্নান করে, মাথা কামায়, অনেকে পিণ্ড দেয়। যার নামে পুজো দেবেন আপনি তার গোত্র জানেন? তা তো জানি না, কিন্তু পিণ্ড তো নয়, সে তো জীবিত ব্যক্তি। এক কাজ করুন, টাকাটা আমাদের দিয়ে দিন, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। কি বলিস? বড্ড শীত। আর ওর নামে আমরা প্রত্যেকে একটা করে ডুব দেব, সেই ভালো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। সমবেত সিদ্ধান্ত ঘোষিত হয়। শুনে আমি হে হে করে হাসি। না, গুরদীপের টাকা তোমাদের আমি দেব না হে ছোকরা। যদিও জানি তোমরা ভালো মানুষ, বরং
ওটা ওই সাধুজিকে প্রণামী দিলেই ভালো হতো। তখন কি সেই মনে ছিল? উফ, কি ঠান্ডা, কি ঠান্ডা বাবা! কি পড়ছে বলতো? বৃষ্টি নাকি? আরে, বৃষ্টিই পড়ছে যে! সর্বনাশ! নির্ঘাত তাই! ঝিরঝির করে ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে। শালটা ভালো করে জড়িয়ে নি। ছেলেরা সিগারেট ধরিয়েছে, ওদের ঢেলে দেওয়া জলে হাত ধুয়েছি। ডাস্টবিনে শাল পাতাটা ফেলেছি। না, কেউই পথে এঁটো শাল পাতা ফেলেননি। সব শাল পাতা ঝুড়িতে, অন্তত এই দোকানের সামনে। তিরুপতির প্রসঙ্গটা মনে পড়ে গেল। না, কুম্ভনগরও বেশ পরিচ্ছন্ন বৈকি। তখন বুঝিনি ঘন্টা কয়েক পরেই কথাটা ফিরিয়ে নিতে হবে মনের ভিতরে। একটা পান হবে নিশ্চয়ই। একজনের হাতে শালপাতায় মোড়া পানের খিলি প্রস্তুত। জর্দা? ওরে বাবা, জর্দা! কি সর্বনাশ! নো স্যার, নো জর্দা। কদাচ জর্দা নয়। সহকর্মী দেবী বাবুর ভাইয়ের বিয়েতে জর্দা খেয়েছিলুম বটে, সেই যথেষ্ট। ছাদে নেমন্তন্ন খেয়ে দিয়ে নামতে নামতে সিঁড়িতে মিঠে পানের সঙ্গে অলস আরামে এক চিমটি জর্দাও তুলে নিয়েছিলুম। প্রণবেন্দুর দেখা দেখি। নিচে নেমে রাস্তায় কপা চলেছি মাত্র, তারপরেই শুরু হয়ে গেল কেলেঙ্কারি। রাজপথে আমার অনিচ্ছুক বেলেল্লাপনা। দেবী বাবুরা ভাটপাড়ার ব্রাহ্মণ, কিন্তু বাড়ি করেছেন সিঁথিতে। সিঁথির মোড় পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই জর্দার কল্যাণে আমার পায়ের ভিতর পা। ফুটপাত বদল হয় মধ্যরাতে। ভাগ্যের সঙ্গে আছে 3 বন্ধু, প্রণবেন্দু, অমিয়, সুবীর। তাদেরই হলো মুশকিলের এক শেষ। রাজপথে রণক্ষেত্র। একেবারেই বাগ মানানো যাচ্ছে না আমার বলগা ছাড়া পা দুটোকে। মাথার ভেতরে লোহার গোলা ভরে দিয়েছে কেউ, যার ভারে ঘাড় লটকে পড়ছে বুকে। পা দুটো শোলা দিয়ে তৈরি খেলনা। আমি কি হাঁটতে পারি? বিয়ে বাড়ির সাজগোজ করা একটি মেয়ে বড় রাস্তায় চলতে চলতে একবার এর ঘাড়ে একবার ওর পিঠে ঢলে পড়ে ধাক্কা খাচ্ছে। পথচারীদের নয়ন লোভন, হৃদয় হরণ এই দৃশ্য সৃষ্টি করে, যা কিন্তু আমার ধাতু বিরুদ্ধ। জগতে 5 জনকে ফ্রি আনন্দ জুগিয়ে কোন রকমে একটা মিনি বাসে উঠে পড়া গেল। শ্যামবাজারের মোড়ে এসে 4 জনে নামলুম। আমাকে নিয়ে টুবি বাসে তুলবে বলে 5 রাস্তার মোড় পেরোতে গিয়ে বন্ধুবর্গ হাল ছেড়ে দিলে। আমি তখন ঘাড় মাথা গুঁজে পা লটকে বসে পড়েছি এক দুর্দান্ত অশ্বারোহী যোদ্ধা যুবকের পদমূলে। ওইখানেই অগত্যা আমাকে ফেলে রেখে সঙ্গীরা গেল ট্যাক্সির খোঁজে। ট্যাক্সিতে ঢুকেই আমি লম্বা, ভীষণ বমি পাচ্ছে। বাড়িতে নামার পর আমার মাকে ডেকে আনলো। নেহাত মা জানেন তার অকর্মণ্য মেয়েটিকে ভালো মতোই, তাই উল্টো পাল্টা বুঝলেন না। কাজের লোকেরা পর্যন্ত হেসে আকুল। ছি ছি, দিদিমণির জর্দা খেয়ে এতটুকু সহ্য নেই শরীরে। যে মেয়েটি আমার বাচ্চাদের দেখে, সে চটপট আমার মাথা ধুইয়ে 1 গ্লাস বরফ দেওয়া লেবুর শরবত খাইয়ে দিল। ওর বাবা মদ তাড়ি খেয়ে বাড়ি এলে ওর মা নাকি ওই অভ্যর্থ প্রণালীতে তার পরিচর্যা করেন। দিদি আজ জর্দা খেয়ে বাড়ি এসেছে, অতএব ওটাই করা হোক। ওর গৃহ চিকিৎসায় উপকারও হয়েছিল, কিন্তু জর্দা খাবার শখটা আমার একদিনের নয়, সারা জন্মের মতো মিটেছে। এই সর্বনেশে বস্তুটি অন্যেরা খায় কি করে? অল্প বয়সীদের মধ্যেও আজকাল দেখি জর্দা বেশ পপুলার হয়েছে। জর্দা ছাড়া পানও ছিল ভদ্রলোকের কাছে। তিনিই শোনা গেল ওদের দলের অধ্যক্ষ, খাদ্যাধ্যক্ষ।
আমার কাছে খাবারের দাম নিলেন না কিছুতেই, হিসেব গুলিয়ে যাবে তাতে নাকি। বেশ কথা। হাঁটতে হাঁটতে ভারত সেবাশ্রমে এলো। পরের খরচে তীর্থ করলে নাকি পুণ্যি হয় না। কিন্তু পর কে? আমার আপনই বা কে? নিজের বলতে আমার আছেটাই বা কি? দাদু তো দেখে হুংকার ছাড়লেন। হ্যালো নাতনি, হোয়াট ইজ দিস? আমি যে তোমার ক্যাসাবিয়াঙ্কা হয়ে গেলুম। দি বয় স্টুড অন দি বার্নিং ডেক। বলি, মালপত্তরের খোঁজ কি করতে নেই? এই কি তোমার চা খাওয়া? এই যে রাইটার্স বিল্ডিং এর টিফিন টাইম, টানা 3 ঘন্টা বেরিয়ে এলে। ভীষণ লজ্জিত হয়ে পড়ি। সত্যিই তো, কোনো ব্যাখ্যা নেই, কোনো কৈফিয়ত নেই। কে জানে ওর খাওয়া হয়েছে কিনা। আমার নিরুত্তর কাঁচুমাচু মুখ দেখে দাদু হেসে উঠলেন সশব্দে। ডোন্ট ওরি, শোনো, সুখবর আছে। আমরা একখানা তাঁবু পেয়ে গেছি। চলো সেখানে সব মালপত্র নিয়ে যাই। খাওয়া দাওয়া এবারে হবে সেইখানে গিয়ে। মালপত্তর কে কোনটা নিল কে জানে, আমার কাঁধে কেবল অহংকারের ঝুলিটাই। দলের সঙ্গে হাঁটতে লাগলুম। তাঁবুটি মস্ত বড়। এ সেই পাহাড়ি বাবার আস্তানার মতো নয়। সে তাঁবু যদি হয় পায়রার খুপড়ি, এ তাঁবু তাহলে চিড়িয়াখানার পাখির খাঁচা। ঢুকে এক কোণে দেখি আমার সুটকেসের ওপরে আমার লোটা, কম্বল, ব্রিফকেস গোছানো। সত্যি, এখানে ব্রিফকেসটা বড়ই বেমানান। এ তাঁবুতে খড়ের ওপরে মাদুর পাতা, ওখানে মাদুর ছিল না। তার মানে তাঁবুতে তাঁবুতে কৌলিন্য ভেদ আছে। গুজব শুনলুম এতদিন 200 টাকায় 7 দিনের জন্য তাঁবু পাওয়া যেত, সন্ধে রাত্রে 250-তে 2 দিন। এখন এরা পেয়েছেন বুঝি 300-য়। তাঁবুতে বসেই সবাই লাইন দিলেন। সামনে ঝপাঝপ শালপাতা পড়ল, তাতে সপাসপ পুরি, সবজি, ডাল, মিঠাই। আমার খাওয়া হয়ে গিয়েছে, আর পাত পেতে বসা সম্ভব নয়। যদিও পংক্তি ভোজনের একটা আলাদা আনন্দ আছে, কিন্তু সেটা না খেয়েও ভাগ করে নেওয়া যায়। সঙ্গী ছেলেরা দিব্যি দ্বিতীয়বার মহানন্দে খেতে বসে যায়, যেন কতকাল অভুক্ত রয়েছে। চমৎকার একটি তৃপ্তিকর দৃশ্য অস্পষ্ট আলোয় ফুটে উঠল তাঁবুর মধ্যে। এখানে আলাপ হলো সেই গায়ক ভদ্রলোকের সঙ্গে, দিব্যি কোট প্যান্ট পরে, যিনি সন্ধ্যায় মাইকে লবকুশের গান গাইছিলেন, যিনি এবারে রুমালের খুঁটটি খুলে মেঝেই কিছু নোটের তারা ঢেলে দিলেন, এবং বেশ কিছু খুচরো পয়সাও। তারপর অন্য একটি ছোকরাকে ডেকে বললেন, ভাই একটু গুনে দাও তো, আর পারছি না, বড্ড টায়ার্ড লাগছে। টাকা গুনতেও যে কারুর টায়ার্ড লাগে তা বোধহয় কেবল এমনই পূর্ণ কুম্ভের মেলাতেই দেখা সম্ভব। বাচ্চা ছেলেগুলোর কিন্তু মোটেই টায়ার্ড লাগলো না। মহা উৎসাহে গুনে ফেললো ছাপিয়ে এসে। খুচরোতে নোটেতে মিলিয়ে হলো মন্দ নয়, 100-3 টাকার মতো পেলা পড়েছে। ছেলেরা চেঁচিয়ে উঠলো, ও দাদা, ও টাকাটায় আমাদের খাওয়াবেন। দাদাও প্রফুল্ল বদনে বললেন, বেশ, বলো কবে খাবে। আমি আগে কীর্তনের এই দিকটা তো দেখিনি। থালাতে পেলা ফেলেইছি মাত্র। পেলা কুড়োনোর পরের অংশটা আজ দেখা হলো। ভালো। হিংসে করে লাভ নেই, যেহেতু আমি গাইতে একদমই পারি না। কিন্তু কবিতা পড়ে সামনে থালা রাখার আইডিয়াটা মাথায় চট করে একবার খেলে গেল। মন্দ কি, কবিরা যথেষ্ট আয় করতে পারবেন এই পথে, ডিলান টমাসের মতো। না, গায়ক ভদ্রলোককে হিংসে করব না। অনেক ক্লান্ত বিনিদ্র মানুষকে ওর গান আজ শান্তি ও সঙ্গ দিয়েছে। এই টাকা গায়ক ভদ্রলোকের উচিত প্রাপ্তি। পাশেই মা আনন্দময়ীর তাঁবু। স্বরূপানন্দজির কাছে খবর নিয়ে এসে শার্দুল সিং বলেছিলেন, ভোর 5টার সময়ে তিনি মায়ের সঙ্গেই স্নানে যাবেন, তখন আমাকেও সঙ্গে নিয়ে যাবেন। নিজের মালপত্র রেখে দিয়ে একটু পরেই ঘুরে এসে অত্যন্ত দুঃখের সঙ্গে পুনরায় জানিয়েছিলেন, না,
তা হবে না। মা মেয়েদের সঙ্গে নিয়ে স্নানে নামেন না। অন্য স্বামীজিরা মেয়েদের নিয়ে গিয়ে রাত 2টো থেকে 5টার মধ্যে স্নান সমাপন করিয়ে আসবেন। মায়ের সঙ্গে কেবল পুরুষ শিষ্যবৃন্দ অ্যালাউড। অতএব এই স্ত্রী জাতীয় শার্দুল শাবকটি সঙ্গে যেতে পারবেন না পিতা শার্দুলের সঙ্গে। শার্দুল সিং বলেছিলেন, কিন্তু আমাদের আশ্রমে মেয়েদের সঙ্গে তুমি যাতে নাইতে পারো তার ব্যবস্থা আমি করে দেব। তারপরে তো তিনি নিজেই হাওয়া হয়ে গেলেন, নাকি আমি? তিনি হয়তো তার খানিক পরেই হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন, এসে দেখলেন আমি হাওয়া। সেও তো হতে পারে। অপরজনকে বেনিফিট অফ ডাউট দেওয়া ছাড়া জগতে তৃপ্তি নেই। এরা অনেকে গিয়ে আনন্দময়ীকে প্রণাম করে এসেছেন। আনন্দময়ীর নামের কল্যাণেই আমি এই অঞ্চলে এসে পড়েছি। এই মানুষদের স্নেহের আঁচলে ঠাঁই পেয়েছি। এক পক্ষে তার কাছে আমি কৃতজ্ঞ বই কি। এতক্ষণ ওরই আশেপাশে ছিলাম, অথচ মনেই পড়ল না যে একবার আনন্দময়ীকে দর্শন করে আসা উচিত। এখন খুব মন কেমন করতে লাগলো এই তাঁবুতে বসে বসে। আমি তীর্থযাত্রী বটে, কিন্তু প্রকৃতপক্ষে তীর্থযাত্রীদের আচার বিচার কিছুই জানি না। অনবরত মাইকে ঘোষণা হচ্ছে, মৌনী অমাবস্যার যোগ অনেকক্ষণ পড়ে গিয়েছে, আপনারা অযথা দেরি করবেন না, স্নানে বেরিয়ে পড়ুন, পরে ভিড় বাড়বে। দাদু বললেন, সব মিছে কথা, যোগ এখনো পড়েনি, অমাবস্যাটা পড়েছে। কিন্তু এই বছরে যে যোগটা আসল, গ্রহ নক্ষত্রের সেই বিশেষ সংস্থান রাত 2টোয় শুরু, কাল সন্ধ্যা 7টা পর্যন্ত আছে। এইসব বাক্য কেবল ভিড় পাতলা করবার জন্য, লোক ঠকানো কথা। আমরা ঠিক 2টোয় বেরোবো বলে কথা হলো, 50-এর জায়গায় এখন 51 জন। দাদা এসে ঘোষণা করলেন, মস্ত সুসংবাদ, আমাদের সঙ্গে করে স্নানে নিয়ে যাবেন স্বয়ং কানাই মহারাজ। ঠিক 2টোয় বেরোবেন, সবাই তৈরি হয়ে নিও, পাংচুয়ালি। ভীষণ হাততালি পড়ল। চমৎকার ব্যবস্থা। কানাই মহারাজ শুনলুম ভারত সেবাশ্রমের সর্বভারতীয় ব্যবস্থাপনার দণ্ডমুণ্ডের কর্তা। তিনি স্বয়ং সঙ্গে থাকলে আর অব্যবস্থার প্রশ্নই নেই। ইতিমধ্যে এক বয়স্ক ভদ্রলোক এসেছেন তাঁবুতে, যাকে আগে দেখিনি। ছেলেরা তাকে মেসোমশাই বলে ডাকছে। তিনি আমাকে জুটতে দেখে স্বভাবতই অবাক হলেন। এটি কে? আমি নাম বলতেই তিনি বললেন, আরে তুমি কি আগস্টে অক্সফোর্ডে গিয়েছিলে? এতক্ষণে যারা আমাকে স্নেহ ভরে ঘরে জায়গা দিয়েছেন, দেখলুম হঠাৎ আমার অক্সফোর্ড যাবার কথা শুনে তারা আমার দিকে তাকালেন। হঠাৎ তাদের কাছে আমার একটু লজ্জা করলো। জীবনে কখনো এর আগে অক্সফোর্ড শব্দের সঙ্গে তেমন লজ্জার যোগাযোগ ঘটেনি, কিন্তু এই পরিবেশে ইতিমধ্যে কিছু কিছু জেনেছি। এদের কে কি করেন, কার কতদূর পড়াশোনা। কেউ কারখানার শ্রমিক, কেউ ছোট দোকানদার, কেউ ইতিউতি ব্যবসার চেষ্টা করেন, কেউ বা কেরানি। এদের মধ্যে হঠাৎ ওই সব লম্বা চওড়া বিজাতীয় শব্দের ভুতুড়ে আওয়াজ বড়ই বেখাপ্পা শোনালো। মনে হলো কেমন যেন ঠকিয়ে ঢুকে পড়েছি এদের হৃদয়ের সম্প্রীতির আওতায়। আমার যেন সেটা পাওনা ছিল না। যারা এরকম কথায় কথায় অক্সফোর্ড হার্ভার্ড ঘুরছে, তাদের এদেশের কোথাও কোনো উষ্ণতা প্রাপ্য নয়। তারা বুঝি খাঁটি বাঙালির ভেতর বুকের বেড়া ডিঙোনোর অধিকারটা হারিয়ে ফেলেছে। এজন্য আমার ডুডু টামাক দুটোই খাওয়া। চোর চোর মুখ করে বলি, হ্যাঁ যেতে হয়েছিল, কিন্তু আপনি কি করে? তুমি হাঙ্গেরি না চেকোস্লোভিয়া কোত্থেকে যেন গিয়েছিলে অক্সফোর্ডে, ওখানে আমার মেয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল। সে তো তোমার সঙ্গে যাদবপুরে পড়ায়। আরে শোভার বাবা! চট করে একটা প্রণাম করে ফেলি। পৃথিবীটা কতটুকু! এর মধ্যে অশোকদার চোখের চিকিৎসক অমলবাবু, এরই মধ্যে
শোভার বাবা মেসোমশাই। এই যে লক্ষ মুখের ভিড়ের মধ্যে আমি চেনা মুখ খুঁজে খুঁজে হয়রান হচ্ছিলাম সারা বিকেল, সে খোঁজা আমার মিথ্যে হয়নি তাহলে? তবুও লোকে বলবে আমি একলা পথে বেরিয়ে ভুল করেছি, রিস্ক নিয়েছি, বড্ড বড় বুকের পাটা। দূর, বাড়ি থেকে দূরে আর এলুম কখন? বাড়িতেই তো আছি। একজন বাবা ছিলেন এতক্ষণ আমার পথসঙ্গী হয়ে। তিনি থেমে পড়তেই এবারে মেসোমশাইকে পেয়েছি। খুবই স্নেহপ্রবণ মানুষ। অমলবাবুর প্রশংসায় উনি 10 মুখ। সত্যি, অমলবাবু খুব আন্তরিক মানুষ, সত্যিই ভক্ত। মজা এই যে সাধু সঙ্গের জন্যই তো মানুষ কুম্ভে আসে। আমার সন্ন্যাসী সঙ্গ না হোক, সাধু সঙ্গ হচ্ছে সমানেই। এতগুলি সৎ মানুষ, এতগুলি বিশ্বাসী হৃদয়, এতগুলি ভক্ত প্রাণ একসঙ্গে আমার চারিপাশে, এমন সৌভাগ্য কি আমার সহজে আবার হবে? কোনো কনফারেন্সে যখন যাই, আমার তখনও মনে হয় কতগুলি পণ্ডিতের সঙ্গ পেলাম, কত মহৎ চিন্তার উন্নত বুদ্ধির মানুষের সঙ্গে আজ দেখা হলো। আমার কি সৌভাগ্য! এতটা আমার মতো অভাজনের কি পাওনা ছিল? নিশ্চয়ই না। আমি কেবলই প্রাপ্যের অতিরিক্ত পাই। সুখ যেমন, দুঃখ তেমনি। খোদা আমাকে যখন দেন, ছাপ্পার ফোরকে দেন। ইদানিং জেনেছি কনফারেন্সে আছেন আজকাল প্রধানত 2 রকমের লোক। একদল সরস্বতীর পূজারী পণ্ডিত, আর একজন মজা লুটিয়ে র্যাকেটিয়ার। এছাড়াও তৃতীয় একটি অপ্রধান গুচ্ছ থাকে, যারা আমার মতো শিক্ষার্থী, বাগদেবীর রূপমুগ্ধ, সম্মোহিত, দুর্ভাগা শূদ্র, যাদের বুকের মধ্যে ইচ্ছে আছে কিন্তু রক্তের মধ্যে জোর নেই সরস্বতীর পদপ্রান্তে পৌঁছাতে পারার। তীর্থেও নিশ্চয়ই তেমনি নানা রকম যাত্রীর সমাবেশ হয়। একদল তো সাধু সন্ন্যাসী, একদল অসাধু সন্ন্যাসীও নিশ্চয়ই আসেন, আর একদল ভক্ত, আর তৃতীয় একদল যারা ভক্ত হতে চায়, যেমন আমি। আমার ভক্তির ইচ্ছে আছে, অথচ এই অথচটা এখনো বুকের মধ্যে বড় প্রবল। আমার দলও নিশ্চয়ই বেশ ভারী, যারা এই অথচ খোঁচাতে চান। যারা সন্ন্যাসী, ভক্তের কাছে তাদের সঙ্গ যেমন মূল্যবান, যারা ভক্ত মানুষ তাদের সঙ্গ ভক্তিলোভী অথচদের কাছে তেমনি মূল্যবান। সন্ন্যাসী সঙ্গ নাই পেলুম, এই যে এত ভক্ত সঙ্গ পাচ্ছি, এই আমার ঢের পুণ্য। বন্ধুরা, ভালো লাগলো আজকের পর্ব? এরকমই আরো ভ্রমণ কাহিনী শুনতে চান? হে পূর্ণ তব চরণের কাছে এরকম একটি অসাধারণ ভ্রমণ কাহিনী পেয়ে যাবেন ওপর দিকে তাকালে আই বাটনে। ওখানে ক্লিক করে আরেকটি অসাধারণ ভ্রমণ কাহিনীতে চলে যাবেন। আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।